আর ইউনূস প্রশাসন যে দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ, এবার দেশবাসীর সামনে বলেই ফেললেন বাংলাদেশের সেনাপ্রধান। দেশের সেনাপ্রধানই দেশের সরকারের ব্যর্থতার কথা প্রকাশ্যে বলছেন। আপনার মতো মানুষকে তো পিষে ফেলা উচিত মাটির সাথে, আপনাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা উচিত। জেনারেল ওয়াকার। এদিকে জুমার পর সেনাপ্রধানের আরও একটি নতুন পদক্ষেপ। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ এসেছে। বাংলাদেশ এখন কঠিন তাণ্ডবের মুখে, রাজপথ আবারও উত্তাল হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা জনগণ ভয়ঙ্কর আতঙ্কে আছে। কি হবে এবার বাংলাদেশে? বাংলাদেশের পরিস্থিতিটা এইবার কে স্বাভাবিক করবে? ভারতীয় সৈন্য বাংলাদেশে প্রবেশ করবে। দুদিন হয়ে গেছে বাংলাদেশের সেনাপ্রধান হুমকি দিয়েছেন, সব অনেকদিন সহ্য করেছি, আর সহ্য করব না, এবার সব বিবাদ ভুলে যান। কিভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে, এখন হঠাৎ করে সে আইন শৃঙ্খলার কথা বলছে। কারণ কি, এই চুতমারানির পোলা জানে যে ওর বিরুদ্ধে নালিশ কাছে জায়গা মতো। এগুলি না কইরা একটা কাজ কর, তুই ফ্রান্স পুলিশের কাছে যা, তুই অ্যান্টি টেররিজম সেলে যা, দেখ তোরে কি কয়। শুক্রবার আপনারা জানেন যে আজকের দিনটাকে জুম্বাবার বলা হয়, আর আজকের দিনেই বাংলাদেশে কি একেবারে অ্যাকশন মুড আমরা দেখতে পাবো। আজকে আবার বাংলাদেশ প্রসঙ্গ জিরো আরে ঢাকায় আজ যে তামিল, তেলেগু, মালায়ালাম বহুত সিনেমা দেখছি আমরা ভাই, অ্যাকশন দৃশ্য। আজকে একটা অ্যাকশন দৃশ্য আপনাদের দেখাবো, যেটা কোনো সিনেমার না, বাট এই যে অ্যাকশন দৃশ্যটা হয়েছে এটা যে কোনো সিনেমার দৃশ্যকে হার মানায়। চলুন আগে অ্যাকশন দৃশ্যটা একটু দেখি। সবাই খুশি, চলুক এই অভিযান, চলুক এই তাণ্ডব, চলুক এই আলোচনার বিষয়বস্তু হয়ে গিয়েছে বাংলাদেশে এখন তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলের কে কোন নেতৃত্বে থাকছে, সিনিয়র পদগুলোতে কে কোথায় অবস্থান করবে। একটি টু শব্দ আমি বারবার বলতে চাই, যে একটি টু শব্দ শুনেছেন যে সেনাবাহিনী সম্পর্কে তিনি কথা বলেছেন। এই ষড়যন্ত্র, জুলাই আগস্টের ষড়যন্ত্রের পেছনে সেনাবাহিনী ছিল, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন, এটি কোথাও বলেছেন? আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি প্রায় আমি আমার কমেন্টেও দেখি অনেকে জেনারেল ওয়াকারুজ্জামানকেই দোষারোপ করেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য এবং হুঁশিয়ারি সতর্ক বার্তা আসলে কাকে দিয়েছেন? এটা কি ডক্টর ইউনূসকে দিয়েছেন নাকি বিএমপিকে দিয়েছেন? তা নিয়ে কিন্তু বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে প্রমাণ সহকারে দেখানো হবে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কাকে এই হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন। শুধু তাই না, আরো দেখানো হবে এই সেনাপ্রধানের বক্তব্য নিয়ে আমরা পর্যালোচনা করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা তথ্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে, যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সে সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, সেই বিষয়ে কথা বলে আর বিস্তারিত বাড়াতে চাই না, সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কাকে এই হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন, ডক্টর ইউনূসকে নাকি বিএমপিকে? ব্যাপার, ওয়াকার সাহেব তো চাকরিবিধি লঙ্ঘন করছে বলে ডক্টর ইউনূস আমার সাথে একমত হয়েছে। শুনুন, আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আরে বেটা, তুই কে? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 12 নম্বরে থেকে প্রফেসর ইউনূসে তুমি বলো যে আমার সাথে একমত হয়েছে, আর হাসিনা পলাইছে, তারপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী। শুনেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। ওয়াকার দাবরানি দিচ্ছে, আর বাঙ্গু মিডিল ক্লাস গিয়া ওয়াকারের জয়ধ্বনি দেওয়া শুরু করছে। এটাই করে বাঙ্গু মিডিল ক্লাস। দেখলাম পাবলিকে ফেসবুকে আমার গালাইতেছে, সার্চ পেয়ে ভাবছে ওয়াকারের কান্দে বন্দুক রেখে পিনাকে খেলে দিই। ওয়াকার দাবরানি শুধু আমার খান নাই, কোন কোন জায়গায় দাবরানি খেয়েছেন দেখেন, এবার দেখেন। হাসিনা বলে যাওয়ার দিনে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছে, কিন্তু গত তার আগের এক সপ্তাহ মানুষকে গুলি করছে না। তাহলে আপনারা যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, এর জন্য তো আপনি ক্ষমা চাননি। আজকে তিনি বলছেন কি যে সেনাবাহিনীতে পিলখানাতে সেনাবাহিনীদের হত্যা করছে ভিডিআর, এর বাইরে কোনো কথা নাই, কোনো মন্তব্য নাই। আমার প্রশ্ন, ভিডিআর যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে, কেন করলো, কাদের ইশারায় করলো, কি স্বার্থে করলো, এটা কেন জাতির কাছে বলতেছেন না? সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আপনি বড় বড় বক্তব্য দেন, বাংলাদেশের পরিবেশ শান্ত নেই,
আপনারা কেন শান্ত করতে পারেননি? ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনারা নিয়েছেন, তারপরে কেন কার্যকর করলেন না? শুনেছেন ওয়াকার যখন বক্তব্য দেওয়া শুরু করলো, এই বক্তব্য আর এর সাথে সাথে একই সময় চারিদিক থেকে নানা ঘটনা ঘটা শুরু করলো, নানা ঘটনা, দুর্ঘটনা। তার আগের দিন কি হইল, সারা দেশে নানা ধরনের সন্ত্রাস, এইটা সেটা, চিন্তায় টিন্তায় বিপুল একটা ঘটনা ঘটলো, দেশের মানুষকে বিপর্যস্ত করে দিছিল। আপনাদের অবাক লাগে নাই কেন একই সময় ঘটতেছে? দেখেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মশাল মিছিল, দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণফোরামের বিক্ষোভ, একই সময় দেখেন অজিত দোভালের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চলা নিপীড়নের চিত্র প্রদর্শনীতে যাওয়া, আবার বাংলাদেশ ইস্যু নিয়ে কলকাতায় ভিজিট। এই যে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে এই সোচ্চার অবস্থা, আবার দেখেন জনকণ্ঠে প্রকাশিত 65 ঘন্টায় 72 ধর্ষণ। আর ইন্ডিয়ার বিশিষ্ট দালাল পন্দের আলো সোহরাব হোসেনের কলাম, নির্বাচনের দিনক্ষণ জানাতে বাধা কোথায়। আবার দেখেন নারী নিরাপত্তার দাবিতে ইডেন ছাত্রীদের মশাল মিছিল, আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মিছিল, ধর্ষণের প্রতিবাদে মিছিল, সবকিছু একসাথে একই সময়, যেন সবকিছু পরিকল্পনা করা ছিল। ওয়াকারও বক্তৃতা দিবে আর এমন একটা অবস্থা তৈরি করা হবে যে দেশ ভালো চলতেছে না, বুঝেছাও? খুবই প্ল্যান করে করা চারিদিক থেকে। এবং যখন এর মধ্যে এসে প্রথম আলো ঢুকবে, বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। যখন এর মধ্যে সোহরাব হোসেন ঢুকবে, বুঝবেন এটার মধ্যে ইন্ডিয়া আছে। আবার দেখেন ভোকাবুলারি, মানে একই শব্দ তারা ইউজ করতে দেন। ওয়াকার বলে কাদা সুরাসুরি, মির্জা ফখরুল বলে কাদা সুরাসুরি, স্ক্রিপ্ট একই জায়গা থেকে আসছে। এই যে আইন শৃঙ্খলার ঘটনা, অস্থিরতা, প্যানিক, আবার প্রথম আলোর উপসম্পাদকীয়, সবকিছু হয়েছে ইন্ডিয়ান প্ল্যানিং। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর, এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসির সাংবাদিক সুবীর ভৌমিক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেলে 22শে ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ দাবি করেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যে অরাজকতা চলছে তা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সুবীর ভৌমিকের প্রতিবেদনের চুম্বক অংশে বলা হয়েছে, বিশৃঙ্খলা থামাতে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। এমনকি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, গঠিত হতে পারে নতুন তত্ত্বাবধায়ক সরকার। তবে সেই পরিবর্তনের ক্ষেত্রে সুবীর ভৌমিক কিছু যদি ও কিন্তুর কথা বলেছেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দ্য ফেডারেলে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম হলো, অ্যাজ বাংলাদেশ অ্যানার্কি হিটস আর্মিস ইমেজ, ইটস রেপড উইথ ইন্টারিম গভর্নমেন্ট ওয়াইডেন্স, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সেনাবাহিনীর ভাবমূর্তিতে আঘাত হেনেছে বাংলাদেশের অরাজকতা, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভেদ বাড়ছে। রিপোর্টটির শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হতাশার কথা বলা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন যে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তিনি হতাশ। ইউনূস প্রশাসন প্রকৃতপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে কিনা তা নিয়ে তিনি গুরুতর সন্দেহ পোষণ করেছিলেন। এখানে দুটো বিষয় লক্ষণীয়, একটি হলো দেশের বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্বিতীয়টি হলো দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। 20শে ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গত 5 বছরের মধ্যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নাজুক। পুলিশের তথ্য অনুযায়ী গত 5 বছরের মধ্যে কোনো একটি একক মাসে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে গত জানুয়ারিতে। আবার একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সরব দেশের মানুষ। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুবীর ভৌমিক বলছেন, এমন পরিস্থিতি নিয়ে
উদ্বিগ্ন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে সেনা প্রধান কোন পত্রিকার সম্পাদকের সাথে কথা বলেছেন সেটি রিপোর্টটিতে বলা হয়নি। সুবীর ভৌমিক তার রিপোর্টে জেনারেল ওয়াকারকে একজন রক্ষণশীল সামরিক নেতা হিসেবে তুলে ধরেছেন। রিপোর্টটিতে বলা হয়েছে, জেনারেল ওয়াকার গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন আরোপ করে সেনাবাহিনীর অভ্যন্তরে ও বাইরে থেকে সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্ররোচনা দেওয়ার বিরোধিতা করেছিলেন। দ্য ফেডারেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান তার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের বলেছেন, বাংলাদেশের সামরিক শাসন কখনো জনপ্রিয় হয়নি। জিয়াউর রহমান ও এইচ.এম. এরশাদের মতো জেনারেলরা খুব দ্রুতই জনসাধারণের ক্রোধের শিকার হয়েছিলেন। এমনকি 2007-08 সালে সেনাবাহিনী প্রধান মইনুল আহমেদের অধীনে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের দাবি বাড়ে তখন অপ্রিয় হয়ে উঠেছিল। আবার জেনারেল ওয়াকার মনে রেখেছিলেন যে প্রত্যক্ষ সামরিক শাসন বিশ্বজুড়ে অপ্রিয়। সে কারণে তিনি সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব গ্রহণ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে সুবীর ভৌমিক লিখেছেন, সেনাপ্রধান যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে এবং তারপরে একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে আগ্রহী। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যত বেশি দিন থাকবে এবং আইন শৃঙ্খলা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে ততই দায়ী হবে সেনাবাহিনী। সুবীর ভৌমিকের প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙার বিষয়টি উঠে এসেছে। রিপোর্টটিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভাঙা হচ্ছিল তখন সেনাবাহিনী নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। এ ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে না পারায় একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ঠিকভাবে জোরদার করেনি বলে মন্তব্য করা হয়েছে। রিপোর্টে জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর এবং রক্তপাত না করার জেনারেল ওয়াকারের সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। কিন্তু মব ভায়োলেন্সের নামে ডক্টর ইউনূস সরকার আমলে শুরু থেকে চলছে অরাজকতা। এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযান, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, 3 দফা সে ক্ষমতার মেয়াদ বাড়ানো এবং সবশেষ শয়তান খোঁজা অভিযান চালু করেও কোনো কুল কিনারা করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সুবীর ভৌমিক তার প্রতিবেদনে বলেছেন, সর্বব্যাপী অরাজকতার মধ্যে নিছক দর্শক হিসেবে ভূমিকা রাখছে বাংলাদেশের সেনাবাহিনী। যেসব মানুষ ও প্রতিষ্ঠান বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা চায় তাদের কাছে সেনাবাহিনীর এমন অবস্থা বাহিনীটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। রিপোর্টটিতে কোনো নির্দিষ্ট সূত্রের উল্লেখ না করে বলা হয়েছে, ইতিমধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে দেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে অক্ষম একটি সেনাবাহিনীকে কিভাবে জাতিসংঘের শান্তিরক্ষা দায়িত্বের জন্য বিশ্বাস করা যেতে পারে। জেনারেল ওয়াকার বুঝতে শুরু করেছেন যে তাকে কেবল প্রতিশ্রুতি দিতে হবে না, সিদ্ধান্তমূলক কাজ করতে হবে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তারপর এ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা দেওয়া হয়েছিল। সবশেষ 30 ডিসেম্বর দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান নির্বাচন সম্পর্কে বলেছিলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। কিন্তু সুবীর ভৌমিক বলেছেন, জেনারেল ওয়াকারি আওয়ামী লীগ সরকার উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ করে উদ্যোগ নিয়েছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেছিলেন তিনি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দায়িত্ব নিচ্ছেন এবং যত দ্রুত সম্ভব অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এরপর রয়টার্স এবং দৈনিক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছিলেন। দ্য ফেডারেলের রিপোর্টে বলা হয়েছে, সেনাপ্রধান এখনো পর্যন্ত ইউনূস ও তার সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করছেন, কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিলেন যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহসা নির্বাচনে আগ্রহী নন এবং প্রথমে বেশ কয়েকটি সংস্কারের মধ্য দিয়ে যেতে চান, তখন থেকে সেনাপ্রধান অস্বস্তিতে পড়তে শুরু করেছেন। এই অস্বস্তি প্রকাশ্যে দেখা দেয় যখন জেনারেল ওয়াকার ঘোষণা করেন যে 2025 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর ইউনূস যখন আমেরিকায় ছিলেন তখন তিনি এক কথা বলেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দ্য ফেডারেলের রিপোর্টে বলা হয়েছে, জেনারেল ওয়াকার এই বদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করার জন্য তার ফরমেশন কমান্ডার এবং গোয়েন্দা দফতরের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর ইউনূসের সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে, তবে সেটি প্রকাশ্যে নাকি পর্দার অন্তরালে সেটি কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট হয়ে ওঠেনি। রিপোর্টটিতে বলা হয়েছে, যেহেতু ইউনূস এবং ছাত্ররা তাদের নিজস্ব দল চালু করতে এবং পবিত্র রমজানের পরে সারা দেশে ছাত্র ইউনিয়ন ও স্থানীয় সংস্থাগুলো নির্বাচন করতে প্রস্তুত, তাই সেনাবাহিনী সম্ভবত ইউনূসকে সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিবে। এরপর রিপোর্টটিতে রয়েছে ভয়ঙ্কর এক ইঙ্গিত, যদি ডক্টর ইউনূসের সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিতে চান তাহলে কি হবে। সুবীর ভৌমিকের প্রতিবেদন বলছে, এখানে দুটি অপশন আছে জেনারেল ওয়াকারের কাছে। প্রথমত, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দিয়ে জরুরি ক্ষমতা প্রয়োগের জন্য বেছে নিতে পারেন এবং সেনাবাহিনীকে ইতিমধ্যে দেয়া ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ব্যবহার করে আইন শৃঙ্খলা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করার অনুমতি দিতে পারেন। আর দ্বিতীয় বিকল্প হলো রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করার জন্য চাপ দিতে পারেন, তার জায়গায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন। তবে সেটি কিভাবে সম্ভব তা রিপোর্টটিতে বলা হয়নি। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনের ওই বিধান বাতিল করে দিয়েছে। এক্ষেত্রে আদালতের পূর্ণাঙ্গ রায় পেলেও সংসদ না থাকলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা প্রায় অসম্ভব। সুবীর ভৌমিক ইঙ্গিত দিয়েছেন, প্রধান রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে জেনারেল ওয়াকার আগামী নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে বাধ্য করতে পারেন। রিপোর্টের শেষ অংশে সুবীর ভৌমিক শেখ হাসিনা কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারেন কিনা তা নিয়ে আলোচনা করেছেন। শেখ হাসিনা তার সাম্প্রতিক অডিও বার্তায় বাংলাদেশে ফেরার কথা বলেছেন, কিন্তু সুবীর ভৌমিক সে সম্ভাবনা খুব একটা দেখছেন না। সেনাপ্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে এনে নতুন করে সংকট তৈরি করার ঝুঁকি নিতে যাবেন না বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনটিতে। সুবীর ভৌমিক তার রিপোর্টটি শেষ করেছেন সরকারের শীর্ষ পদে পরিবর্তনের সম্ভাব্য। আওয়ামী লীগের ফেরার পথ কি প্রশস্ত হলো, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আওয়ামী লীগ নিয়ে আসলে কথা বলতেই হবে, কথা না বললে সেটি হবে না। বাংলাদেশের রাজনীতি মানে, বাংলাদেশের রাজনৈতিক দল মানে আওয়ামী লীগ ছাড়া কল্পনা করা যায় না। বাংলাদেশের রাজনীতির ইতিহাস লেখা যাবে না, বাংলাদেশের জন্মের ইতিহাস অস্বীকার করতে হবে। এজন্য আওয়ামী লীগের আলোচনা, আপনি যে দল যে মতের হন না কেন, আপনার শুনতে খারাপ লাগুক ভালো লাগুক, আওয়ামী লীগের আলোচনা আসতেই হবে। আমি যে আলাপটি করছিলাম যে আওয়ামী লীগ ফেরবার পথ কি প্রশস্ত হয়েছে, কিংবা আওয়ামী লীগ কি দেশে আছে, আওয়ামী লীগ ফিরছে, আমি তো বলবো আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ ফিরবে না কেন? খুব জোরালোভাবে আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগকে আপনি কি চাইলেই বাদ করে দিতে পারবেন, বাতিল করে দিতে পারবেন? বিগত 7 মাসে আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজকেই আপনি দমন পীড়ন বন্ধ করুন,
আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিন যে আওয়ামী লীগের উপরে কোনো অত্যাচার করা হবে না। দেখুন আওয়ামী লীগের শক্তি কাকে বলে, দেখুন আওয়ামী লীগের জনপ্রিয়তা কাকে বলে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, আমরা দেখছি, তবুও অস্বীকার করছি যে আওয়ামী লীগ অস্বীকৃতিপূর্ণ একটি প্ল্যাটফর্ম, একটি দল। আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, ঠিক তার কদিন আগে 26শে ফেব্রুয়ারি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি, 24শে ফেব্রুয়ারিও একটা খবর পেলাম যে খবরটা ছোট, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন হলো। সেই নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আইনজীবী সমিতির নির্বাচন সারা বাংলাদেশে যেগুলো হয়েছে সেগুলোর প্রায় বেশিরভাগ আওয়ামী লীগ জয়লাভ করেছে। চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহী, নওগাঁ এসব কোন এলাকা? আপনি যদি 2009-এর ইলেকশনের আগে ফিরে যান, সেই অঞ্চলগুলোকে বলা হতো কিন্তু বিএনপি জামাতের ঘাঁটি, বিশেষ করে বিএনপির ঘাঁটি বলা হতো। চাঁপাইনবাবগঞ্জকে বিএনপির ঘাঁটি বলা হয়। সেখানে আওয়ামী লীগের জয় কেন, নিরঙ্কুশ জয় কেন আইনজীবী সমিতির নির্বাচনে? তাহলে কি আপনি আওয়ামী লীগকে অস্বীকার করতে পারবেন? কোনোভাবেই পারবেন না। আওয়ামী লীগ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আরেকটি কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, নরেন্দ্র মোদী ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরলেন 15ই ফেব্রুয়ারি শনিবার। ঠিক মাঝখানে একদিন গ্যাপ দিয়ে সোমবার রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হলেন আওয়ামী লীগের ফেসবুক পেজে, এবং সেখানে যুক্ত হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে দৃঢ়তার সাথে বললেন যে তিনি দেশে ফিরবেন এবং তিনি অপরাধীদের বিচার করবেন। তিনি সেই ভার্চুয়ালে অংশ নিয়েছিলেন, বিশেষ করে পুলিশ সদস্যদের উপরে যে অত্যাচার হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেই পুলিশ সদস্যদের পরিবারের দুঃখ কথা শুনতে যুক্ত হয়েছিলেন। সেই পরিবারগুলোকে সান্ত্বনা দেবার জন্য শেখ হাসিনা বলেছিলেন যে আমি দেশে ফিরব এবং অপরাধীদের বিচার করব। আল্লাহ আমাকে এই বিচার করবার জন্যই হয়তো বেঁচে রেখেছেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা কিন্তু বলেছেন। শেখ হাসিনা কেন বললেন? নরেন্দ্র মোদী ফিরে এলেন দুদিন আগে, ঠিক দুদিন পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বললেন যে আমি দেশে ফিরব, দেশে ফিরে অপরাধীদের বিচার করব। দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন। সবকিছুর একটা করে কার্যকরণ আছে। আবার এই যে মুহূর্তে কথা বলছি তার ঠিক একদিন আগে বাংলাদেশের এই মুহূর্তে আমি বলবো নিয়ন্ত্রক বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি 25 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যে আওয়ামী বিরোধী শিবিরে, বিরোধী প্ল্যাটফর্মে একটা দারুণ ভীতির সঞ্চার হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে নির্বাচনটি কতদিনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং নির্বাচনটি হতে হবে ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক। আমি গতকালকের বক্তব্যে বলেছি যে ইনক্লুসিভ কার জন্য, অন্তর্ভুক্তিমূলক কার জন্য? আওয়ামী লীগের জন্য। কারণ আপনারা যে সব রাজনৈতিক দল আছেন, প্রধান রাজনৈতিক দল বিএনপি শুধু আছেন, আওয়ামী লীগ নেই। তাহলে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে নির্বাচনটি ইনক্লুসিভ কিভাবে হয়? তাহলে সেনা প্রধান কি কোথা থেকে বার্তা পেলেন? তার নিজের বিবেচনা, আন্তর্জাতিক বার্তা, সেই থেকে তিনি কি বললেন যে ইনক্লুসিভ নির্বাচন? এবং আরেকটি বিষয় আমার একটু বলতেই হয় যে আমি বরাবরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নেতিবাচক মনে করতে পারি না এখন পর্যন্ত। অনেক আওয়ামীপন্থী অনেকে বলেন যে জেনারেল ওয়াকারুজ্জামান মির্জাফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় এবং সেনাপ্রধান হিসেবে তিনি আওয়ামী লীগের সাথে বিট্রে করেছেন। আমারও কখনো কখনো মনে হয়, আমিও কখনো কখনো দ্বিধান্বিত হই যখন মনে আসে সেনাপ্রধান আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সেনাবাহিনী আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, গণভবন, সংসদ ভবন কিংবা ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সেনাবাহিনী রক্ষা করতে পারেননি।
এর দায় সেনাপ্রধান এড়াতে পারেন না। এগুলো যখন মনে হয় তখন আমারও খটকা লাগে, কিন্তু আমি সত্যিকার অর্থে দৃঢ়ভাবে সেনাপ্রধানকে দোষারোপ করতে পারি না। এখন পর্যন্ত দোষারোপ করবার মতো পরিস্থিতি আমার মনের ভেতরে জাগেনি। আমি নিশ্চিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরিস্থিতির শিকার। এই যে গত 6 মাস 7 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, তিনি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারেননি, যে তার ওই যে বললাম বিশেষ কোনো পরিস্থিতির শিকার, বিশেষ কোনো ষড়যন্ত্রের শিকার। 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানেও তিনি অনেক কথা বলেছেন। সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেনা প্রধানকে মুখোমুখি করা হচ্ছে, এবং ভেতরে ভেতরে আরো ঘটনা আছে, দুর্ঘটনা আছে। সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রও হয়েছে। সবকিছু তো আর প্রকাশ্য বলা যায় না। এসব ট্যাকেল করতে গিয়ে এমনকি 5 আগস্ট থেকেই তারা নানা পরিস্থিতি ট্যাকেল করতে হয়েছে। আপনি একবার চিন্তা করুন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যদি মির্জাফরি হতো, চূড়ান্ত বেট্রেই যদি করত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদে সামরিক যান, এই সেনাবাহিনীর যানবাহনে চড়ে তিনি নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারতেন না। ওই গণভবনে তিনি হত্যার শিকার হতেন। অথবা শেখ হাসিনা, শেখ রেহানা আজকে জেলে অন্তরীণ থাকত, এবং এই যে একটি দখলদার সরকার কিংবা জামাত শিবির, তারা অতি দ্রুত তাকে বিচারের আওতায় আনত। এখন তো শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবারও সুযোগ নেই তাদের, কিংবা ওই সময় তারা হত্যা করতে পারেনি। সেখানে হাসিনাকে বাঁচিয়েছেন। এত আপত্তি, এত বাধা, এত কিছুর পরেও আমি বলবো সেনাবাহিনী এবং সেনাপ্রধানের দূরদর্শিতায় বাঁচিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনীর প্রধানের উপেন্দ্র দ্বিবেদীর একটি স্টেটমেন্টের কথা শুনেছিলেন, যে তিনি বলেছিলেন 5 আগস্ট আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছিল বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথে। আমি এইসব নানা কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে মির্জাফর মনে করতে পারি না। আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে, আওয়ামী লীগ ফিরছে এবং আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগকে বাদ দিতে পারবেন না। গায়ে মানে না আপনি মোড়ল হতে পারবেন না। আপনি নতুন রাজনৈতিক দল আনছেন, আপনারা পুরনো জামাত শিবির আছেন, বিএনপিকে তো 12টা বাজিয়ে দিয়েছেন। আওয়ামী লীগকে বাদ দেবেন, বিএনপিকেও বাদ দিতে পারবেন না। ওই ঘুরে ফিরে বিএনপি আওয়ামী লীগে আসবে। নতুন নতুন অনেক কিছু করা যায়, কিন্তু আসলে সেগুলো কোনো কিছুই সম্ভব হবে না। কাজেই আওয়ামী লীগ যে আছে, দেশে অবস্থান করছেই এবং বিপুল জনপ্রিয়তা নিয়ে অবস্থান করছে। অনেকে বলে যে পতিত সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত কোনো সরকার ক্ষমতায় আসে না। বাংলাদেশে একটি নজির সৃষ্টি হবে, একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। বাংলাদেশে সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়ার, পৃথিবীতে উদাহরণ সৃষ্টি করবার মতো একটি ঘটনা ঘটবে, যে আওয়ামী লীগ ফিরে এসছে। সেই পরিস্থিতি ঘটবে। আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, তীব্রভাবে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মী তাদের মনোবল ভেঙে যাচ্ছে, কঠিন ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে, অত্যাচার নির্যাতন সহ্য করতে হচ্ছে সারা দেশে। কিন্তু সুদিন আসছে, বেটার ডেজ উইল কাম এগেইন। সুদিন আবার আসবে, আমরা দেখতে পাচ্ছি। আপনি যতই বলুন না কেন আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগ বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুন না কেন, পারবেন না। কারণ আপনার কর্মটা আওয়ামী লীগের থেকে ভালো হতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আপনি আওয়ামী লীগের থেকে ভালো কাজ করতে পারবেন না। গত 7 মাসে বাংলাদেশের মানুষ দেখে গেছে যে আওয়ামী লীগ যা করেছিল তার থেকে আপনি 100 গুণ নিচে নামিয়ে দিয়েছেন দেশকে, দেশের অর্থনীতিকে, দেশের আইন শৃঙ্খলাকে। একটা সিস্টেম, দেশের যে একটা সিস্টেম থাকে, এটা ভেঙে পড়েছে। বেশিরভাগ সাধারণ মানুষ মনোবল হারিয়ে ফেলেছে।
নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে যে আমি কোন দেশের নাগরিক। কাজেই আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ ফিরবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ফুল ভিডিওটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত আসলে কাকে হুঁশিয়ারি সতর্ক বার্তা দিয়েছেন, ডক্টর ইউনূস স্যারকে নাকি আওয়ামী লীগকে নাকি বিএনপিকে। আপনারা ইতিমধ্যে কিন্তু এটা বুঝে গেছেন, এটা আমার নতুন করে আর বলার কিছু নাই। সেক্ষেত্রে আপনারা এই যে বক্তব্যগুলো শুনলেন, এই সমস্ত আজকের বক্তব্য শুনে যে 30 মিনিট প্লাস যে ভিডিওটা দেখলেন, আজকের এই পুরো ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে দেখতে চাই। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।